বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে, আর শুনতে থাকুন আজকের গল্প। মহাশয়ের নাম কি অবিনাশবাবু? একটি গুরুতর কারণে আপনার কাছে এসেছি। কিন্তু কারণটা কি? কারণ বলার আগে এই খবরের কাগজের একটা জায়গা আপনাকে পড়ে শোনাতে পারি? হ্যাঁ, অনায়াসেই। কলিকাতার উত্তরাঞ্চলে কয়েকটি অদ্ভুত ঘটনা ঘটিয়াছে। প্রত্যেকটি ঘটনা কেবল রহস্যময়ই নয়, উপরন্তু রীতিমতো বিপজ্জনক, এমনকি সাংঘাতিক। গত 1 মাসের মধ্যে ওখানে একই কারণে 7 জন লোক মারা পড়িয়াছে। ভারতের প্রধান নগর কলিকাতায় মাত্র 7 জনের মৃত্যুকে উল্লেখযোগ্য বলে স্বীকার করা যায় না। প্রতি মিনিটেই সেখানে হয়তো একাধিক ব্যক্তি মৃত্যুবরণ করে। কিন্তু কলিকাতার উত্তরাঞ্চলে যে অত্যন্ত বিভীষিকার সৃষ্টি হয়েছে, তাহার বিশেষ কারণের অভাব নাই। কারণগুলি এই 7 জন লোকেরই মৃত্যু হয়েছে শয্যায় শয়িত অবস্থায়। নিদ্রার সময় প্রত্যেক লোকেরই স্বাস্থ্য ছিল ভালো, কোনো পীড়ায় তাদের মৃত্যু ঘটে নাই। যদিও ব্যক্তিদের প্রত্যেকের কণ্ঠাদেশে পাওয়া গেছে অতি ক্ষুদ্র চিহ্ন, তবু হত্যাকারীর কবলে পড়েই যে তাদের মৃত্যু হয়েছে এমন সন্দেহ প্রকাশ করবার উপায় নাই। কাহারো কাহারো ধারণা এ একরকম নতুন রহস্যময় ব্যাধি, যা হয়তো অবিলম্বে সাবধান না হইলে বিশেষ ব্যাধি মরকের আকারে আত্মপ্রকাশ করিবে। কোনো কোনো লোক আবার আরও এক মত প্রকাশ করিয়াছেন। তাহাদের মতে এইসব মৃত্যুর জন্য দায়ী হইতেছে ভ্যাম্পায়ার ব্যাট বা পিশাচ বাদুড়। এ সম্বন্ধে কাহার কথা সত্য ও কাহার কথা মিথ্যা তাহা নিরূপণ করিবার উপায় নাই। কিন্তু সমস্ত ব্যাপারে যে অত্যন্ত সন্দেহজনক ও বিপজ্জনক, সকলকে সে কথা স্বীকার করিতেই হইবে। এ সম্বন্ধে আপনার কি মত? আমার কোনো মতামত নেই। আপনি পড়লেন, আমি শুনলুম, এই মাত্র। লোকগুলি যে এমনভাবে মারা পড়ল, তার কি কোনো বিশেষ কারণ থাকতে পারে না? কারণ তো অনেকেই দেখিয়েছে। আমি আর নতুন কি কারণ দেখাতে পারি? আগে আপনি তাই পারেন বলেই আমি আপনার কাছে এসেছি। কিরকম? আমি গোয়েন্দাও নই, ডাক্তারও নই, মৃত্যু বা হত্যার রহস্য নিয়ে কোনো দিনই কোনো কারবার করিনি। কিন্তু আপনি হচ্ছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেততত্ত্ববিদ। আপনার নাম কি? শ্রী বিনয় ভূষণ ভৌমিক। কি করেন? আমাকে আইন ব্যবসায়ী বলে মনে করতে পারেন। আমি প্রেততত্ত্ববিদ বলেই কি আপনি আমার কাছে এসেছেন? আগে হ্যাঁ। আপনি কি মনে করেন খবরের কাগজের ওই রহস্যময় ঘটনাগুলোর সঙ্গে প্রেততত্ত্বের কোনো সম্বন্ধ আছে? আগে তা না মনে করলে আপনার কাছে আসবো কেন? আপনার এরকম সন্দেহের কোনো কারণ বুঝলুম না। আচ্ছা অবিনাশবাবু, পৃথিবীতে পিশাচ আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? করি। আপনি কি কখনো পিশাচ দেখেছেন? সচক্ষে দেখিনি, কিন্তু তার অস্তিত্বের অনেক প্রমাণ পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস কলকাতাতে একজন দুর্দান্ত পিশাচের আবির্ভাব হয়েছে, আর ওই 7 জন লোকের মৃত্যু তারই কীর্তি। কোনো রকম প্রমাণ না পেয়েই আপনি এই আশ্চর্য সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছেন? না অবিনাশবাবু, তা নয়, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। যথা? ঠিক ওভাবে আমি কোনো প্রমাণ দেখাতে চাই না। আপনার কাছে একটা কাহিনী বলতে চাই। সে কাহিনীর নায়ক হচ্ছি আমি। আপনি দয়া করে যদি সে কাহিনীটি শোনেন। বেশ, আমার কোনো আপত্তি নেই। The Dark Hour Tales, your horror fantasy. নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস। কিছু কিছু গল্প এমন আছে যা শুনলে মনে হয় অতীতের কোনো গহন অন্ধকার থেকে উঠে আসা কোনো এক জীবের গল্প আমরা শুনছি। আজ হেমেন্দ্র কুমার রায়
জন্মবার্ষিকী উপলক্ষে দ্য ডার্ক আওয়ার টেলসের বিশেষ নিবেদন, বিশালগড়ের দুঃশাসন। বিশালগড় আগে ছিল স্বাধীন দেশীয় রাজ্য। বিশালগড়ের স্বাধীনতা আজ আর নেই বটে, কিন্তু তার অধিকারীকে এখনও লোকে স্বাধীন রাজার মতোই ভয় ও ভক্তি করে। তার নাম রাজা রুদ্রপ্রতাপ সিংহ। মধ্য ভারতের বিন্ধ্য শৈলমালার ছায়ায় বসে এই বিশালগড় আজও যেন তাকিয়ে আছে সেই সুদূর অতীতের দিকেই। তার চারিপাশে আধুনিক সভ্যতার চিহ্ন নেই কিছুমাত্র, কারণ রাজার জমিদারি থেকে অনেক তফাতেই নির্মাণ করা হয়েছে বিশালগড় নামে দুর্গপ্রাসাদখানি। তার চারিদিকেই বিরাজ করছে ছোট বড় পাহাড়ের পর পাহাড়, গিরিশিখরের পর গিরিশিখর, বিপুল অরণ্যের গহন শ্যামলতা, শস্যহীন প্রান্তর, কলরবে মুখরা গিরিতরঙ্গিনী, যেখানে শব্দ সৃষ্টি কেবল নিবিড় বনের পত্র মর্মর ও নানান জাতের বিহঙ্গেরা, এবং সেখানে নৈশ আকাশের স্তব্ধতা বিদীর্ণ করে থেকে থেকে নিশাচর বাদুরের আন্দোলিত পক্ষ, আর কাল পেচকের কর্কশ কণ্ঠ, আর বনবাসী হিংস্র পশুদের ভয়াল গর্জন। লোকালয় থেকে অনেক দূরে এমন এক স্থানে বিশালগড় দুর্গপ্রাসাদটি নির্মাণ করা হয়েছে যে হঠাৎ দেখলে মনে হয় তার মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। একটিমাত্র পথ দিয়ে প্রাসাদের তরুণ দ্বারে গিয়ে উপস্থিত হওয়া যায়। সে পথও এমনই দুর্গম ও বন্ধুর যে কোনো সাধারণ পথিককেই তা আকৃষ্ট করতে পারে না। কখনো নতোন্নত পাহাড়ের উপর দিয়ে, কখনো বেগবতী স্রোতস্রোতীর উপকার জীর্ণ সেতুকে আশ্রয় করে, কখনো ধুধু প্রান্তরের একটি অংশ চিহ্নিত করে, এবং কখনো বা দিনের বেলাতেও বিজন বনের অন্ধকারকে ভেদ করে সেই সুদীর্ঘ পথ অজগরের মতো এঁকে বেঁকে অগ্রসর হয়ে গিয়েছে বিশালগড় অভিমুখে। এই বিচিত্র দুর্গপ্রাসাদের বয়স কত এখানকার তা কেউ জানে না, তবে আকার দেখে মনে হয় বহু শতাব্দীর বহু ঋতু তার উপরে রেখে গেছে আপন হাতের চিহ্ন। অভিশপ্ত তার মূর্তি, কোথাও তার কঠিন পাথরের দেওয়াল ভেদ করে বেরিয়ে শূন্যের দিকে বাহু বিস্তার করেছে রীতিমতো বড় বড় অশ্বত্থ ও বটবৃক্ষের শাখা প্রশাখা। কোথাও তার দেওয়ালের বাঁধন ছেড়ে নিচেকার ভূমিকে আশ্রয় করে নিয়েছে ছোট বড় পাথরের পর পাথরের খণ্ড, এবং কোথাও বা তার সউচ্চ দেওয়াল এমনভাবে হেলে পড়েছে যে দেখলে মনে হয় তারা সশব্দে মাটির উপর আছড়ে পড়বে এই মুহূর্তে। লোকে বিশালগড়ের রাজবাহাদুরকে জানে ধনুকুবের বলে, কিন্তু বিশালগড়ের ছন্নছাড়া মূর্তি দেখলে লোকের এই ধারণাকে একটুও সত্য বলে মনে হয় না। রাজার সম্বন্ধে লোকে আরও অনেক আশ্চর্য কথাই বলে, কিন্তু সেসব কথায় কান পাতবার আগে আপনারা আমার কাহিনী শুনুন। আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তাই এখানে অকপটে লিপিবদ্ধ করতে চাই। এ কাহিনী এতই ভয়াবহ, এতই রোমাঞ্চকর এবং এতই অপার্থিব যে শেষ পর্যন্ত হয়তো আমার কথা অনেকে বিশ্বাসই করতে চাইবেন না। অনেকে আমাকে যদি উন্মাদগ্রস্ত ভাবেন তাহলেও আমি বিস্মিত হব না, কিন্তু লোকের বিশ্বাসে অবিশ্বাসে কিছুই এসে যায় না আমার, কারণ আমি নিজে স্বচক্ষে যা দেখেছি তা মিথ্যে নয় বলেই আমি মনে করি। এইবারে আমার নিজের কথা আরম্ভ। আমি কলকাতার এক অ্যাটর্নি বাড়ির শিক্ষানবিশ এবং নিজেও অ্যাটর্নি হবার জন্য শেষ পরীক্ষা দিয়েছি। বিশালগড়ের রাজা আমাদের অফিসে চিঠি লিখে জানিয়েছেন যে কলকাতার উপকণ্ঠে কয়েক বিঘা জমি সমেত তিনি একটি সুবৃহৎ বাগান বাড়ি কিনতে চান, এবং সেই সঙ্গে তিনি একটি অদ্ভুত অনুরোধও করেছেন। বাগান বাড়িখানি খুব জীর্ণ ও পুরাতন হলেই তিনি অত্যন্ত খুশি হবেন। এরকম অদ্ভুত অনুরোধ আমাদের অফিসে আর কখনো আসেনি। কর্তা আমাকে ডেকে বললেন,
দেখো বিনয়, লোকটির মাথায় বোধহয় দস্তুর মতো চিট আছে, কিন্তু তাতে আমাদের কিছু এসে যায় না। সে পাগলই হোক আর ছিটগ্রস্ত লোকই হোক, মক্কেল হচ্ছে মক্কেল। আমাদের ন্যায্য প্রাপ্য পেলেই আমরা তুষ্ট হব। কি বলো, তোমার কি মত? আগে আমারও একই মত। এখন শোনো, ওই ছিটগ্রস্ত রাজবাহাদুরটি যেরকম বাড়ি চান, সৌভাগ্যক্রমে ঠিকই সেই রকমই একখানা বাড়ি আমাদের হাতে আছে। কলকাতার খুব কাছেই ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপরে থাকলেও ওই বাড়িখানাকে কেউ কিনতে চায় না, কারণ সবাই বলে ওখানা নাকি ভুতুড়ে বাড়ি। আমি মনে করছি রাজা বাহাদুরকে ওই বাড়িখানায় কিনতে বলবো। কিন্তু সেটা কি উচিত হবে? আরে কেন হবে না? রাজা পুরনো বাড়ি চেয়েছেন বটে, কিন্তু ভুতুড়ে বাড়ির ওপর তার কোনো লোভ নাও থাকতে পারে। বাপু, আমি মক্কেলকে ঠকাবো না। তিনি কিনবার আগেই তাকে ওই দুর্নামের কথা জানিয়ে দেব। কিন্তু সে কথা যাক, এখন তোমাকে কেন ডেকেছি শোনো। রাজা থাকেন মধ্য ভারতের বিশালগড়ে। তুমি কি বিশালগড়ের নাম শুনেছ? আগে না, বিশালগড় যে কোথায় তাও আমি জানি না। তোমার জানবার বিশেষ দরকারও নেই, কারণ একখানা কাগজ, এই তো, এই কাগজে পথের সমস্ত খুঁটিনাটি আমি লিখে দেব। তা দেখলেই তুমি অনায়াসে যথাস্থানে গিয়ে হাজির হতে পারবে। কারণ আমি ঠিক করেছি বিশালগড়ের রাজার কাছে পাঠাবো তোমাকে। রাজার সঙ্গে আমার চিঠি লেখালেখি হয়েছে। তিনি জানিয়েছেন যথাস্থানে আর যথা সময়ে আমার প্রতিনিধির জন্য তার গাড়ি উপস্থিত থাকবে। কালই তোমাকে বিশালগড় যাত্রা করতে হবে। যথাসময়ে রেলপথে বিশালগড় এস্টেটের কাছারি বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। কিন্তু সেখানে গিয়ে শুনলাম রাজার জমিদারি বিশালগড় নামে পরিচিত হলেও আসল বিশালগড় আছে সেখান থেকে আরও 50 মাইল দূরে। রাজা নাকি বেশিরভাগ সময় সেখানেই থাকে, এবং তার সঙ্গে দেখা করতে হলেও আমার সেখানে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কাছারি বাড়িতে আমার নামে লেখা রাজা রুদ্রপ্রতাপের একখানি চিঠি পেলুম। তাতে লেখা আছে, প্রিয় বিনয় বাবু, আশা করি আপনি নিরাপদে আমাদের দেশে এসে পৌঁছেছে। ওখান থেকে আমার প্রাসাদ অবশ্য খুব কাছে নয়, কিন্তু সেজন্য আপনার চিন্তার কারণ নেই। কারণ ওখান থেকে গরুর গাড়ি চড়ে আপনি অনায়াসে পঞ্চগ্রাম পর্যন্ত আসতে পারবেন। সকালে বা দুপুরে কোনো একটা সময় গরুর গাড়ি আপনাকে পঞ্চগ্রামে পৌঁছে দেবে। সেখানে একখানি সরাই আছে। সন্ধ্যা পর্যন্ত আপনি সেইখানি অপেক্ষা করবেন। তারপর আমার নিজের গাড়ি আপনাকে আনবার জন্য পঞ্চগ্রামে উপস্থিত হবে। ইতি রুদ্রপ্রতাপ। পঞ্চগ্রামে পৌঁছে সরাই খুঁজে নিতে দেরি হলো না। ছোট সরাই। আমার মতো আরও কয়েকজন পথিকও এখানে এসে আশ্রয় গ্রহণ করেছে, এবং তাদের তদারক করছেন একটি বৃদ্ধা স্ত্রীলোক। তিনিই নাকি সরাইয়ের মালিক। তিনি বিধবা। এই সরাই থেকে যে আয় হয় তার দ্বারাই তার সংসার চলে যায়। আমার মতো লোক এই সরাইয়ে বোধহয় বেশি আসে না, কারণ আমার পরিচ্ছদ দেখে অনেকেরই চোখ হয়ে উঠল যেন সচকিত। তারা চুপি চুপি পরস্পরের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো, কিন্তু তাদের চোখ মুখ দেখে বেশ বুঝলাম যে তারা আলোচনা করছে আমার সম্পর্কে। সরাইয়ের বৃদ্ধা আধিকারিণী হিন্দি ভাষায় আমার পরিচয় জিজ্ঞেস করলেন। আমি বললাম, मैं कलकत्ता से आ रहा हूँ, যাবো বিশালগড় রাজপ্রাসাদে। বৃদ্ধাজি রীতিমতো চমকে উঠলেন, সেটা আমার নজর এড়ালো না। একটু চুপ করে থেকে ভাঙা ভাঙা বাংলায় তিনি বললেন, আপনি বিশালগড়ের রাজপ্রাসাদে যাবেন কেন? রাজা বাহাদুরের সঙ্গে দেখা করতে। তিনি আমাকে ডেকেছেন। বৃদ্ধার মুখের উপর দিয়ে কেমন একটা কালো ছায়া পড়েই আবার মিলিয়ে গেল।
তিনি যেন উৎকণ্ঠিত স্বরে বললেন, রাজা বাহাদুর আপনাকে ডেকেছেন? রাজা রুদ্রপ্রতাপ? হ্যাঁ তিনি। কিন্তু রাজার নামে আপনি যেন কিছু বিচলিত হয়েছেন, এর কারণ কি? বৃদ্ধা তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললেন, এর কিছু কারণ নেই বাবুজি। আপনি সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকবেন? আসুন, আমি আপনার ঘর দেখিয়ে দিই। দুপুরের খাবার জন্য আমার ডাক পড়ল। খাবার ঘরে আমার সঙ্গে আরও কয়েকজন লোক ঢুকল। সকলে একসাথে খেতে বসলুম। খেতে খেতে বেশ লক্ষ্য করলাম সকলেই আমার দিকে তাকিয়ে আছে কেমন যেন অদ্ভুতভাবে। সকলেরই চোখে ফুটে উঠেছে যেন একটা ভয়ের ও করুণার ভাব। মনে মনে ভাবতে লাগলাম, এইরকম দৃষ্টির অর্থ কি হতে পারে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হঠাৎ একটা মাঝবয়সী লোক আমার দিকে চেয়ে বললেন, মশাই ক্ষমা করবেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? অনায়াসে। শুনলুম আপনি নাকি বিশালগড়ের রাজবাড়িতে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি এর আগে কখনো এখানে এসেছেন? না। বিশালগড়ের রাজবাহাদুরের সঙ্গে আপনার পরিচয় আছে? না। ভদ্রলোক কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, এখান থেকে বিশালগড়ের রাজবাড়ি হচ্ছে 30 মাইল দূরে। কেমন করে আপনি এই পথটা পার হবেন? রাজা বাহাদুরের গাড়ি আমাকে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যার সময় এখানে আসবে। ঘরের ওকোণ থেকে হঠাৎ একজন লোক তস্ত্র কণ্ঠে বলে উঠল, আজ হচ্ছে আমাবস্যার শনিবার, তার উপরে আবার সন্ধ্যার সময়। আরো 3-4 জন লোকের কণ্ঠে ফুটল অস্ফুট আর্তধ্বনি। ব্যাপার কিছুই বুঝতে পারলুম না। অবাক হয়ে তার মুখের দিকে তাকাতে লাগলাম। আমাবস্যার শনিবারের সন্ধ্যা এদের কাছে এমন কি গুরুতর অপরাধ করেছে? কৌতূহল দমন করতে না পেরে শেষটা জিজ্ঞাসাই করে ফেলল, মশাই, আমাবস্যার শনিবারের সন্ধ্যা নিয়ে আপনাদের এত বেশি মাথা ব্যথা কেন? দেখছি আপনারা তাকে মোটেই পছন্দ করেন না। খানিকক্ষণ কেউ আর কোনো সাড়া দিল না। সকলে খেতে লাগলো নীরবে। খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, আমি যখন উঠি উঠি করছি, তখন প্রথম যে মাঝবয়সী লোকটির সঙ্গে কথা হয়েছিল তিনি বললেন, আর একটু বসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। জিজ্ঞাসু চোখে তার মুখের পানে তাকিয়ে আমি স্থির হয়ে বসে রইল। ভদ্রলোক প্রায় আমার কানের কাছে মুখ এনে অতি মৃদু স্বরে বললেন, এ অঞ্চলের সবাই কি বিশ্বাস করে জানেন? বিশালগড়ের দিকে যেতে ওই যে নিবিড় অরণ্য দেখেছেন, প্রতি আমাবস্যার শনিবারে সেখানে যখন রাত্রির অন্ধকার নেমে আসে, তখন বনের ভিতরে যেসব নিশাচর আনাগোনা করে, লোকে বলে তারা মানুষ নয়। আমি হেসে বললাম, রাত্রে বনে বনে যারা বেড়ায় তারা যে মানুষ নয় এ কথা সকলেই জানে। বনের জীব হচ্ছে বাঘ, ভাল্লুক, শেয়াল, আর তারাই তো নিশাচর। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, না মশাই, আমি বাঘ ভাল্লুকের কথা বলছি না। তবে আপনি কাদের কথা বলছেন? ভদ্রলোক ভয়ে ভয়ে জানলা দিয়ে একবার বাইরের দিকে তাকিয়ে বললেন, তাদের নাম আমি মুখে আনতে পারবো না। এইটুকু জেনে রাখুন, তারা বাঘ ভাল্লুকও নয় আর মানুষও নয়। আমি হো হো করে হেসে উঠলুম, আপনি বুঝি ভূত প্রেতের কথা বলছেন? কিন্তু আমরা হচ্ছে কলকাতার ছেলে, কলেজে বিজ্ঞান পড়েছি। ভূত প্রেত শব্দ আমাদের অভিধানে নেই। ভূত আমি বিশ্বাস করি না। আর ভূত থাকলেও তারা তো অশরীরী। আমাদের মতো শরীরী মানুষকে কোনো অনিষ্টই তারা করতে পারবে না। ভদ্রলোক আর কিছু বললেন না। হতাশাব্যঞ্জক মুখভঙ্গি করে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। অন্যদিকে আর একজন বৃদ্ধ লোক বললে, বাবুজি, আপনি কি শরীরী প্রেতের কথা কখনো শোনেননি? না, কখনো শুনিও নি, কখনো দেখিও নি, আর কখনো দেখবার বা শুনবার আশাও করিনি। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। পথশ্রমে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম।
ঘন্টা চারেক একটানা ঘুমানোর পর জেগে উঠলাম। দেখি সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। জানলার পথে বাইরের দিকে তাকিয়ে দেখলাম সামনের নিবিড় অরণ্যের উপর দলে দলে বক আর বুনো হাঁস বাসার দিকে উড়ে যাচ্ছে। নিচের দিকে অনেকক্ষণ চেয়ে থাকার পরেও একজনও মানুষ নজরে পড়ল না। সবাই যেন সন্ধ্যার আগেই সেখান থেকে সরে পড়েছে কোনো অজানা আতঙ্কে। কিছুক্ষণ মাথা ঘামিয়ে সেই আতঙ্কটা যে কি তা আন্দাজ করতে পারলাম না। শরীরই প্রেত। প্রেত কি কখনো শরীরই হতে পারে? প্রেতের কথা যদি মানা যায় তাহলেও দেখা যায় মানুষের আত্মা নিরেট দেহ ত্যাগ করবার পরই প্রেতাত্মা আখ্যা লাভ করে। তার পক্ষে শরীরই হবার কোনো সম্ভাবনাই নেই। এই ভাবতে ভাবতে চারিদিক ছেয়ে গেল অন্ধকারে। তারপরেই দেখতে পেলাম বনের ওদিক থেকে অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে দুটো আলো। ঘোড়ার পায়ের ও গাড়ির চাকার শব্দও শুনতে পেলাম। কিছুক্ষণ পরে একখানা গাড়ি এসে থামলো সরাইয়ের সামনে। ঘরের ভিতরে প্রবেশ করলেন সরাইয়ের মালিক সেই বৃদ্ধা। অল্পক্ষণ করুণ চোখে আমার দিকে নীরবে তাকিয়ে থেকে ধীরে ধীরে তিনি বললেন, বাবুজি, রাজা বাহাদুরের গাড়ি এসেছে। আমি তখন উঠে পড়ে নিজের সুটকেসটা গুছিয়ে নিতে লাগলুম। বৃদ্ধা তখনও সেখান থেকে চলে গেলেন না। আমি ভাবলুম নিজের পাওনা বুঝে নিতেই এসেছে। মানিব্যাগটা বার করে জিজ্ঞাসা করলাম, আপনাকে কত দিতে হবে? বাবুজি, আপনার যা খুশি হয়ে দেবেন। আমি পাওনা আদায় করবার জন্যে এখানে আসিনি। তবে আপনি কি চান? আমি কিছু চাইতে আসিনি। আমি আমি জিজ্ঞাসা করতে এসেছি, আপনি কি সত্যি ও ও গাড়িতে চড়ে আজ বিশালগড়ে যেতে চান? নিশ্চয়ই। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে কি চলবে না? না, কাল সকালে আবার আমি এখানে ফিরে এসে দুপুরের ট্রেনে কলকাতায় যেতে চাই। কিন্তু রাজা কি আপনাকে ফিরতে দেবেন? ফিরতে দেবেন না মানে? না বাবুজি, আমার কথার কোনো মানে নেই। আমি শুধু কথার কথা বললাম। আচ্ছা, আজ যদি নিতান্তই যেতে চান তাহলে একটু অপেক্ষা করুন, আমি আবার আসছি। ঘর থেকে বৃদ্ধা বেরিয়ে গেলেন। আমি আবার সুটকেসটা গোছাতে মন দিয়েছি। একটু পরে বৃদ্ধা আবার ফিরে এলেন। তারপর আমার কাছে এসে সস্নেহে বললেন, আমার একটা ছেলে ছিল, অনেকটা আপনার মতোই দেখতে। আপনার সেই ছেলেটি এখন বেঁচে নেই? না বাবু, আজ 3 বছর হলো তাকে হারিয়েছি। আপনাকে দেখে তার কথা আবার নতুন করে আমার মনে জেগে উঠেছে। আপনার ছেলের কি অসুখ হয়েছিল? বাবুজি, তার কোনো অসুখ হয়নি। এক রাতে ওই বনের ভিতর গিয়ে সে আর ফিরে আসেনি। তাই তো আমি ভয় পাচ্ছি বাবুজি। তাই তো আমার ইচ্ছে নয় যে আজ আপনি ওই বনের ভিতর যান। না না, আমার কোনো বিপদ হবে না। আমি তো যাচ্ছি রাজা বাহাদুরের গাড়িতে। তাই তো আমার ভয় হচ্ছে বাবুজি। তাই তো আপনার জন্য এত ভাবছি। রাজা বাহাদুরের গাড়িতে যাচ্ছি বলে আপনার ভয় আরো বেড়ে উঠেছে? এ কেমন কথা? না বাবুজি, আমি আমি আবার ভুল বলছি। আমার মাথা ঠিক নেই। কিন্তু ও সব কথা থাক, আমার একটা অনুরোধ রাখবেন? কি অনুরোধ? ইয়ে কবচ আমি আপনার গলায় পরিয়ে দিতে চাই। এতে আপনি আপত্তি করবেন না তো? কি আশ্চর্য! আপনি আমার জন্য কবচ এনেছেন কেন? এ কবচ নিয়ে আমি কি করব? আপনাকে কিছু করতে হবে না বাবুজি। ইয়ে কবচ সব সময় আপনার গলায় থাকতে হবে, বাস। তাতে আমার কি উপকার হবে? উপকার কি হবে জানি না, তবে অপকার কিছু হবে না। ইয়ে হচ্ছে রক্ষা কবচ। ইয়ে কবচ গলায় থাকলে কোনো অপদেবতা আপনার কিছু অনিষ্ট করতে পারবে না। এখানকার আর সকলের মতো আপনিও বুঝি অপদেবতার ভয় করছেন, কিন্তু জেনে রাখুন আমি নিজে অপদেবতাকে ভয় করি না, এমনকি অপদেবতার অস্তিত্বও স্বীকার করি না। বাবুজি,
আপনি অপদেবতা মানুন কি না মানুন, ইয়ে কবচ গলায় পড়ে থাকতে ক্ষতি তো নেই। বুড়ির এই কথা কি আপনি রাখবেন না? আমি আর না বলতে পারলুম না। কবচখানা পড়তে অস্বীকার করলে এই স্নেহময়ী প্রাচীনা নিশ্চয়ই প্রাণের ভিতর আঘাত পাবেন। বৃদ্ধা রেশমি সুতোয় বাঁধা একখানা তামার কবচ আমার গলায় ঝুলিয়ে দিলেন। আমিও তার পাওনা গন্ডা চুকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সরাইখানার বাইরে গিয়ে দেখি চারিদিকের অন্ধকার হয়ে উঠেছে আরো ঘন, আরো নিরেট। তা ভেদ করে 2 হাত দূরেও নজর চলে না। 2 হাতের ভিতরেও যা দেখা যায় তা হচ্ছে আবছায়ার মতো। হঠাৎ সরাইখানার দরজার ভিতর থেকে মুখ বাড়িয়ে কি আমার কানে কানে বলল, বাবু, রাত 12টার সময় একটু বেশি সাবধানে থাকবে। বনের যত ভয় জেগে ওঠে ওই সময়ে। রাস্তার উপর থেকে ক্ষণক্ষণে তীক্ষ্ণ কে একজন সকৌতুকে হেসে উঠল। ভালো করে তাকিয়ে দেখি সামনেই রয়েছে একখানা টোঙা গাড়ি, আর তার ঘোড়ার মুখে লাগাম ধরে দাঁড়িয়ে রয়েছে একটা দীর্ঘ মূর্তি। সবই দেখা গেল ভাষা ভাষা ঝাপসা, কিন্তু হাসলো যে ওই মূর্তিটাই, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। মূর্তি এবার 2 পা এগিয়ে এসে বললে, বিনয়বাবু, ওই লোকটা আপনাকে এমন চুপি চুপি সাবধান হতে বলল যে এত দূর থেকেও আমি তার কথা শুনতে পেয়েছি। বিস্মিত হলাম, কারণ যে আমাকে সাবধান করে দিল সে সত্যি এত চুপি চুপি কথাগুলো বলেছিল। কারোর পক্ষে অত দূর থেকে তা শুনতে পাওয়া সম্ভব নয়। তবু সে কথা ওই লোকটি শুনতে পেয়ে থাকে, তাহলে তার শুনবার শক্তি যে অত্যন্ত অসাধারণ এটা অস্বীকার করার উপায় নেই। তার উপরে আর এক কথা, এই অন্ধকার মূর্তি আমাকে চিনলে কেমন করে? আমার নাম পর্যন্ত ওর অজানা নয়। তবে উনি কি রাজা বাহাদুর স্বয়ং? জিজ্ঞেস করলুম, মহাশয় কি রাজা বাহাদুর? আগে না, আমি তার কর্মচারী। অত্যন্ত বিলম্ব হয়ে গেছে, দয়া করে তাড়াতাড়ি গাড়িতে উঠুন। সুটকেসটা নিয়ে গাড়ির কাছে গিয়ে দাঁড়াতে রাজার সেই কর্মচারী একখানা দৃঢ় হস্তে আমার বাঁ হাতখানা চেপে ধরে আমাকে গাড়ির উপরে উঠে সাহায্য করলেন। মুষ্টির দৃঢ়তা দেখেই বোঝা যাচ্ছে লোকটি অসাধারণ ক্ষমতাশালী। আমার মতো লোককে সে হয়তো শিশুর মতো অনায়াসেই 10-15 হাত দূরে ছুঁড়ে ফেলে দিতে পারে। গাড়ি বেগে ছুটছে বনের পথ দিয়ে। তার 2টো লণ্ঠনের আলোক শিখায় পথের 2 দিকেই দেখতে পাচ্ছি শুধু নানান জাতের গাছের পর গাছ, জঙ্গলের পর জঙ্গল। পৃথিবীর সমস্ত কিছুই যেন একেবারে বোবা হয়ে গিয়েছে। গাছের পাতারা, বন্য বাতাস বা কোনো জীবজন্তুই কিছুমাত্র শব্দ সৃষ্টি করছে না। কেবল শুকনো পাথুরে পথের ওপর জেগে জেগে উঠছে এই গাড়ির তেজি ঘোড়াটার অশ্রান্ত পায়ের শব্দ। গাড়ির চালক রাজার সেই কর্মচারী। মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে বন জঙ্গল, এবং তার বদলে দেখা যাচ্ছে এক একটা মস্ত মাঠের তিমিরাচ্ছন্ন শূন্যতা। আর কোথাও বা গাড়ি চলছে উঁচু নিচু পাহাড়ের পথের উপর দিয়ে, এবং সেখানে এপাশে ওপাশে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে অন্ধকারের চেয়েও কালো কালিতে আঁকা ছোট বড় পাহাড়ের শিখর। এরকম বন্ধুর পথের উপর দিয়ে কোনো সাধারণ টোঙা গাড়ি যে এত বেগে এমন অনায়াসে যেতে পারে হে বিশ্বাস আমার ছিল না। অবাক হয়ে সেই কথাই ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে চোখে তন্দ্রা এসে গিয়েছিল তা আমি বুঝতে পারিনি। খানিক পরে কি এক অজ্ঞাত কারণে হঠাৎ আমার তন্দ্রা ছুটে গেল। ভালো করে উঠে বসে একটা দেশলাইয়ের কাঠি জেলে দেখি আমার হাত ঘড়িতে বেজেছে তখন ঠিক রাত 12টা। সামনে ছুটে চলেছে গাড়ি। বনের কোথা হতে একটা কুকুর সুদীর্ঘ স্বরে কেঁদে উঠল। সে আতঙ্কগ্রস্ত কণ্ঠস্বরে চাচ্ছে যেন একটা অত্যন্ত যন্ত্রণার ভাব।
সে কান্না শেষ হতে না হতেই আবার একটা কুকুর জুড়ে দিল ঠিক সেই রকমই আতঙ্কগ্রস্ত কান্না, এবং তার সঙ্গে সঙ্গে আর একটার পর একটা, আর একটার পর একটা, তারপর আর একটা। এমনি অনেকগুলি কুকুর সমস্বরে চিৎকার করে কান্না শুরু করে দিল। বন্য কুকুরদের সেই অদ্ভুত কান্নার ঐকতান ভেসে ভেসে আসতে লাগলো যেন পাহাড়ের উপর দিয়ে, অরণ্যের ভিতর দিয়ে, এমনকি অন্ধকারের অন্তঃপুর ভেদ করে। গাড়ির ঘোড়াটাও চমকে চমকে উঠে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়বার চেষ্টা করলে চালকের আশ্বাসবাণী শুনে সে প্রকৃতিস্থ হচ্ছে। তারপর পাহাড়ের ভিতরে দুধার থেকেই সমস্বরে জেগে উঠল আর এক সুতীক্ষ্ণ ও উচ্চতর চিৎকার। একসঙ্গে চিৎকার করছে অনেকগুলো নিকড়ে বাঘ। গাড়ির ঘোড়াটা বিষম চমকে আবার থমকে দাঁড়িয়ে পড়ল, এবং আমারও ইচ্ছা হলো এই বেলা গাড়ির ভিতর থেকে লাফিয়ে পড়ে যেদিক থেকে এসেছি আবার সেই দিকে দৌড় মারি। সরাইখানায় যতক্ষণ ছিলাম ততক্ষণ শুনেছি কেবল আতঙ্ক আর অমঙ্গল আর ভূত প্রেতের কথা। বিশ্বাস করি আর না করি, সেই সব জল্পনা কল্পনা আমার অজ্ঞাতসারে এখন যে মনের ভিতরে কাজ করেছে এটুকু বেশ বুঝতে পারলাম। সরাই ত্যাগ করবার অল্প আগে বৃদ্ধার মুখে শুনেছি তার ছেলে রাত্রে এই বনের ভিতরেই হারিয়ে গেছে চিরদিনের জন্য। দরজার কাছে কে আবার বলে দিয়েছিল রাত 12টার সময় সাবধানে থাকতে। আমার ইচ্ছার বিরুদ্ধে অন্তরের মধ্যে চাকতে লাগলো কেবল এই সব কথাগুলো। নিকড়েগুলো সেই রকমই চিৎকার করে চলেছে বটে, তবে চালকের আশ্বাসবাণী শুনে ঘোড়াটা আবার ছুটতে আরম্ভ করলো, কিন্তু আর তেমন জোরে নয়, ভয়ে ভয়ে। অচম্বিতে দেখলুম আর এক অদ্ভুত দৃশ্য। খানিক তফাতে জঙ্গলের ভিতরে জ্বলছে একটা আশ্চর্য নীল রঙের আলো। সে আলোটা অত্যন্ত তীব্র বটে, কিন্তু তবু তার আভায় বনের আশপাশটা অন্ধকারের নিবিড়তা কিছুটা কমে যাচ্ছে না। নীল আলো জ্বলছে, কিন্তু নিজের বাইরে এতটুকু আলো বিকীর্ণ করছে না। চালকও আলোটা দেখল, তখনই সে গাড়ি থামিয়ে দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে পড়ল এবং এগিয়ে চলল সেই দিকে। আর একটা ব্যাপার যা লক্ষ্য করলাম, নিজের চোখেও বিশ্বাস করাতে প্রবৃত্তি হলো না। চালকের মূর্তি ঠিক আমার আর আলোকের মাঝখানে গিয়ে দাঁড়ালো। এমন অবস্থায় আলোটা তার দেহের দ্বারা আবৃত হয়ে যাবারই কথা, কিন্তু দেহটা না ঠেকে সেই অস্বাভাবিক নীল আলোটা তার দেহ ভেদ করেই আমার চোখের সামনে জেগে রইল সমানভাবে। এও কি সম্ভব? যে দেহ ফুটে এমনভাবে আলো বেরোতে পারে সে কি রকম দেহ? রক্ত মাংসে গড়া কোনো দেহই এমন স্বচ্ছ হতে পারে না। আমি কি আবার ঘুমিয়ে পড়েছি? ঘুমিয়ে ঘুমিয়ে কি আমি দুঃস্বপ্ন দেখছি, কিংবা জেগে থেকেও আমার চোখ ভুল দেখছে? আচমকা গাড়ির ঘোড়াটা আবার সভয়ে লাফিয়ে উঠল। যদিও গাড়ির দুটো লণ্ঠনের আলোতে বেশি দূর পর্যন্ত চোখ চলে না, তবু মনে হলো গাড়ি থেকে কিছু দূরে আমার দুই পাশে আর সামনের দিকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে যেন সন্দেহজনক কতকগুলো জীবন্ত দেহ। থেকে থেকে সেখানে তপতপ করে জ্বলে উঠছে কতগুলো ক্ষুধিত ও নিষ্ঠুর দৃষ্টি। টর্চটা সুটকেস থেকে বের করে এদিক ওদিক ও সামনের দিকে আলোটা ফেললাম। সমুজ্জ্বল আলোক শিখা কি ভয়ানক! মাটির উপরে সামনের দুই থাবা পেতে বসে আছে তলে তলে নিকড়ে বাঘ। চোখে তাদের জ্বলন্ত হিংসা, এবং প্রত্যেকেরই মুখের ভিতর থেকে বেরিয়ে পড়েছে টকটকে ও লাল লকলকে জিহা। সভয়ে কাঁপতে কাঁপতে গাড়ির পিছন দিকেও আলো ফেললাম। দেখলাম সেখানেও বসে আছে কতগুলো নেকড়ে বাঘ। সর্বনাশ! নেকড়ের দল যে চারিধার থেকে ঘিরে ফেলেছে আমাদের গাড়িখানা। নিশ্চয়ই তারা কেবল আমাদের মুখ দেখে খুশি হবার জন্য এখানে আসেনি। যে কোনো মুহূর্তেই তারা তীরের মতো ছুটে এসে আক্রমণ করে আমাদের দেহ করে ফেলতে পারে ছিন্ন বিচ্ছিন্ন। চালক তখনও দাঁড়িয়ে আছে সেই অপার্থিব নীল আলোটার কাছে,
সেখানে সে যে কি করছে সেই জানে, কিন্তু তার ভাব দেখলে মনে হয় হয়তো সে নিজের বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছে। এত কাছে এসেছে যে তলে তলে সাক্ষাৎ মৃত্যুর দূত, এটা পর্যন্ত দেখতে পাচ্ছে না সে। আর তোর স্বরে চেঁচিয়ে আমি তাকে ডাকলাম। চালক আবার গাড়ির দিকে পায়ে পায়ে ফিরে আসতে লাগলো। প্রতি মুহূর্তেই মনে হতে লাগলো এই বুঝি নেকড়েগুলো লাফ মেরে চালকের উপর ঝাঁপিয়ে পড়ে তার দেহকে খণ্ড বিখণ্ড করে দেবে। নেকড়েগুলো গাড়ির চারিদিকে বেষ্টন করে মশল আকারে বসে রয়েছে। চালক কি তা দেখতে পাচ্ছে না? কেমন করে এই হিংস্র পশুদের এই ব্যূহ ভেদ করে সে গাড়ির কাছে আসবে? কিন্তু কি আশ্চর্য, চালক যেন নিজের মনেই বিড় করে কি পড়লে এবং কয়েকবার হাততালি দিলে। তারপর সে খুব সহজভাবেই সোজা গাড়ির কাছে এসে আবার নিজের আসনে উঠে বসল, সম্পূর্ণভাবে নির্বিকার। অতটা ভয় ও বিস্ময়ের মধ্যেও আমি দমন করতে পারলাম না আমার কৌতূহল। তাড়াতাড়ি চারিদিকে টর্চ জেলে দেখলাম। যে কারণেই হোক আজ আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ কোনো দিকে তাকিয়ে আর কিছুই দেখতে পেলাম না। শেষ রাত। পূর্বাচলে ধরণীর ললাটে তখনও জাগেনি প্রভাতের জ্যোতির্ময় আশীর্বাদ। অন্ধকার একটুখানি পাতলা হয়ে এসেছে বটে, কিন্তু তখনও ঘোচেনি দৃষ্টির অন্ধতা। বোধহয় আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, কারণ টোঙা যে কখন বিশালগড়ের সিংহদ্বারের মধ্যে ঢুকে তার বিপুল উঠোনের প্রান্তে এসে দাঁড়িয়েছে সেটা আমি একটুও টের পাইনি। গাড়ি থামতেই আমার তন্দ্রা ছুটে গেল। স্পষ্ট তো কিছু দেখতে পাচ্ছিলাম না। ঝাপসা ঝাপসা যেটুকু দেখা গেল, মনে হলো আমরা এক প্রকাণ্ড অট্টালিকার সামনে এসে উপস্থিত হয়েছি। আকাশের গায়ে যে কালিমালিপ্ত অট্টালিকার বহির্রেখা আঁকা রয়েছে তা যেমন উচ্চ তেমনই প্রশস্ত। সেই দিকেই তাকিয়ে আছি, হঠাৎ টোঙা চালক আমার হাতটা চেপে ধরে আমাকে নিচে নামার ইঙ্গিত করে। তার গায়ে আছে অসুরের মতো শক্তি। সে একটু জোরে চাপ দিলেই হয়তো গুঁড়ো হয়ে যেতে পারে আমার হাতের হাড়। সে নেমে নিচে দাঁড়ালো, তারপর ঘোড়ার মুখ ধরে গাড়ি নিয়ে এগিয়ে গেল অন্ধকারের মধ্যে। কোথায় কে জানে। উফ, চারিদিক কি স্তব্ধ, একটা কীট পতঙ্গেরও সাড়া নেই। নিচ্ছিদ্র অন্ধকারের মধ্যে সেই অপরিসীম স্তব্ধতা যেন বিরাট একখানা জগত্তল পাথরের মতো পিষে দেবার চেষ্টা করছে আমার হৃদয়কে। এমন প্রকাণ্ড অট্টালিকা, অথচ কোথাও একটু আলোর চিহ্ন মাত্র নেই, একটা মানুষও নেই। প্রায় 15 মিনিট ধরে চিন্তা এসে আমার মনকে আচ্ছন্ন করে ফেলল। এ আমি কোথায়, কার কাছে এসে পড়লাম? আরম্ভেই যেটুকু পরিচয় পেয়েছি তা মোটেই সন্তোষজনক নয়। রহস্যময় গাড়ির চালক, রহস্যময় নীল আলো, তারপর সেই সাংঘাতিক নেকড়েগুলো। তারা আমাকে আক্রমণ করতে এসে চালককে দেখে নিঃশব্দে আবার অদৃশ্য হলো কেন? নেকড়ের মতন হিংস্র পশুদের ওপর কোনো মানুষের যে এরকম প্রভাব থাকতে পারে, মন এ কথা বিশ্বাসই করতে চায় না। তারপর যে বাড়িতে আজ আমি এসেছি, সেই রাজবাহাদুরই বা কেমন মানুষ? সরাইখানার লোকগুলো যে রাজবাহাদুরের সম্বন্ধে ভালো ধারণা পোষণ করে এমন তো মনে হলো না, বরং তারা নানাভাবে নানা ইঙ্গিতে আমাকে এখানে আসতে নিষেধই করেছে বারংবার। এইসব ভাবছি, হঠাৎ হর হর করে একটা শব্দ হলো, এবং সেই শব্দ শুনে শুধু আমি নয়, এখানকার সমস্ত অন্ধকার ও স্তব্ধতা যেন চমকে জেগে উঠল। তারপর সামনের দিকে সুবৃহৎ দ্বারপথের ভারী ভারী পাল্লা দুখানা খুলে গেল ধীরে ধীরে। একটা লণ্ঠনের উজ্জ্বল আলোক রেখা দরজার ভিতর থেকে বেরিয়ে এসে আমার মুখের উপর এসে পড়ল। ভালো করে চেয়ে দেখি দ্বারপথে দাঁড়িয়ে আছেন এক দীর্ঘদেহী বৃদ্ধ। তার মুখের মধ্যে সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে একজোড়া লম্বা গোঁফ। কাঁকড়ার দাঁড়ার মতো লম্বা গোঁফের দুই প্রান্ত ওষ্ঠধারে দুই পাশ দিয়ে চিবুকের তলা পর্যন্ত ঝুলছে।
পরনে তার ঘন কৃষ্ণবর্ণের কুর্তা ও পায়জামা। ডান হাত তুলে পরিষ্কার কণ্ঠে তিনি আমাকে সম্বোধন করে বললেন, আসুন বিনয় বাবু, আজ আপনি আমার অতিথি হয়েছেন, বাড়ির ভিতরে আসুন। আমাকে অভ্যর্থনা জানানোর জন্য বৃদ্ধ আর এক পাও এগোলেন না, সেইখানে নিশ্চল হয়েই দাঁড়িয়ে রইলেন, ঠিক যেন একটা পাথরের মূর্তি। আমি তাকে নমস্কার করে যখন বাড়ির দরজার ভিতরে প্রবেশ করলাম, তখন তিনি হঠাৎ হাত বাড়িয়ে এত জোরে আমার সঙ্গে করমর্দন করলেন যে আমার হাতের আঙুলগুলো যেন ভেঙে যাবার মতো হতো। কোনো বৃদ্ধের হাতে এমন শক্তি থাকতে পারে? আমার পক্ষে এটা ছিল একেবারে অভাবিত। কেবল তাই নয়, বৃদ্ধের হাত যেন কনকনে তুষারের মতো ঠান্ডা। আমার হাতের উপর রয়েছে যেন কোনো মৃতদেহের হাত। স্বাগত, স্বাগত। স্বেচ্ছায় আমার বাড়ির ভিতরে আসুন। আবার নিরাপদে যখন ফিরে যাবেন, তখন যে আনন্দ আপনি সঙ্গে করে এনেছেন তার খানিকটা যেন এখানে রেখে যেতে ভুলবেন না। তখনও আমি নিজেকে ঠিক সামলাতে পারিনি। বৃদ্ধের হাতের শক্তি আমাকে মনে করিয়ে দিল সেই টোঙা চালকের শক্তিকে। অন্ধকারে সেই চালকের মুখ একবারও আমি দেখতে পাইনি। আমার সন্দেহ হতে লাগলো যে হয়তো সেই টোঙার চালক আর এই বৃদ্ধ দুজনেই অভিন্ন। তাই সন্দেহভাজনের জন্য কিঞ্চিৎ দ্বিধা ভরে আমি জিজ্ঞাসা করলাম, রাজা রুদ্রপ্রতাপ সিংহ? হ্যাঁ, আমি হচ্ছি সেই ব্যক্তি। বিনয়বাবু, আমি আপনাকে স্বাগত সম্ভাষণ করছি। রাত্রে পথে আসতে নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়েছে। আসুন, আগে কিঞ্চিৎ জলযোগ করে নিই। যদিও শেষ রাত্রে সেই জলযোগের প্রস্তাবটা একটু অদ্ভুত শোনালো, তবুও আমি কোনো প্রতিবাদ করলাম না। রাজা হেঁট হয়ে পড়ে আমার সুটকেসটা মাটির উপর থেকে নিজেই তুলে নিতে গেলেন। আমি তাড়াতাড়ি তাকে বাধা দিতে গেলাম, কিন্তু তিনি কোনো মানা না মেনে আমার সুটকেসটা তুলে নিয়ে বললেন, না বিনয়বাবু, আপনি আমার অতিথি। বাড়ির লোকজনেরা কেউ এখন জেগে নেই, কাজেই আপনার সুখ স্বাচ্ছন্দ্যের সমস্ত ব্যবস্থা আমাকেই করতে হবে। আসুন। দ্বারপথ পার হয়ে খানিক গিয়েই পেলাম একটা সিঁড়ি। দ্বিতলে উঠে একটা দালানের উপর এসে পড়লাম। তার নিচেটা মার্বেল পাথর দিয়ে বাঁধানো। দালানের এক প্রান্তে এসে রাজা ঠেলে একটা দরজা খুলে দিলেন। ভিতরে ঢুকে দেখলাম প্রকাণ্ড ঘর। একটা ঝাড় লণ্ঠনের আলোকে সমস্ত ঘরখানাই আলোকিত। মাঝখানে টেবিল ঘিরে খান কয়েক চেয়ার, এবং টেবিলের উপর সাজানো রয়েছে কয়েক রকম খাবারের থালা। রাজা ঘরের এক কোণে আমার সুটকেস রেখে দিয়ে আর এক কোণে আর একটা দরজা ঠেলে খুললেন। তারপর ইঙ্গিতে আমাকে সেই ঘরের ভিতর প্রবেশ করতে বললেন। ঘরে ঢুকে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলুম। একদিকে রয়েছে প্রকাণ্ড একখানি পালঙ্ক, তার উপরে ধপধপে সাদা চাদরে মোড়া বিছানা পাতা। খাদ্য দেখে আমার মন কিছুমাত্র লুব্ধ হয়নি, কিন্তু রাত্রের অত কষ্টের পর এই কোমল শয্যা দেখে আমার ইচ্ছে হতে লাগলো এখনই ছুটে গিয়ে সেখানে লম্বা হয়ে শুয়ে পড়ি। রাজা বোধহয় আমার মনের কথা বুঝতে পারলেন, কারণ তিনি বললেন, বিনয়বাবু, দেখছি আপনি বড়ই ক্লান্ত হয়ে পড়েছেন। আজ আর কোনো কথা নয়, এখন আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আপনার যা কিছু দরকার এই ঘরেই খুঁজে পাবে। কাল সকালে একটু কাজে আমায় বাইরে যেতে হবে। সন্ধ্যার চায়ের আসরে আবার আপনার সঙ্গে দেখা হবে। এই বলে তিনি ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলেন। পরের দিন সকালবেলা রাজা বাহাদুরকে দেখতে পেলাম না। সকালে চা নিয়েও কেউ এলো না, কিন্তু দুপুরে পাশের ঘরে টেবিলের ওপর দেখতে পেলাম অন্যান্য আহার্য। তবে আশ্চর্য এই, সব খাবার ঠান্ডা, কোনো মানুষের সাড়া শুনলুম না। কালকের অনিদ্রার ঘোর এখনো যায়নি।
তাই এসব নিয়ে আর মাথা না ঘামিয়ে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ল। সেই ঘুম যখন ভাঙল তখন সূর্য গিয়েছে অস্তে। তাড়াতাড়ি মুখ হাত পা ধুয়ে জামা কাপড় পরছি, এমন সময় ঘরের দরজার ওপাশে শোনা গেল রাজার কণ্ঠস্বর। দরজা খুলে বাইরে বেরোতেই রাজা আমাকে নিয়ে পাশের ঘরে প্রবেশ করলেন। মাঝখানে টেবিলের উপর সাজানো রয়েছে দামি দামি চায়ের সরঞ্জাম এবং টোস্ট, ডিম ও অন্যান্য খাদ্য। আমি বললাম, রাজা বাহাদুর, চায়ের সঙ্গে এত খাওয়ার অভ্যাস আমার নেই। করেছেন কি? এ নির্জন বনের ভিতরে এর বেশি আর কিছু আয়োজন করতে পারা যায় না। শহরে থাকলে আপনাকে এর চেয়ে ঢের বেশি খাবার খেতে হতো। নিন, এখন আসন গ্রহণ করুন। টেবিলের এক ধারে একখানা চেয়ার টেনে নিয়ে আমি বসে পড়লুম। রাজা বসলেন গিয়ে অন্য এক প্রান্তে। তারপর ধীরে ধীরে বললেন, বিনয়বাবু, আমি আগেই চা আর খাবার খেয়ে নিয়েছি, কাজেই এখন আপনাকে একলাই খেতে আর চা পান করতে হবে। খাবার খেতে খেতে রাজা বাহাদুরকে ভালো করে দেখার সুযোগ পেলাম। তার মুখ দেখলেই বোঝা যায় যে তিনি একজন দৃঢ় প্রতিজ্ঞ লোক। তার মাথার চুলগুলি পেকে সাদা থপথপে হয়েছে। তার ভ্রুর ওপরে খুব পুরু চুলের গোছা, সুদীর্ঘ নাসিকা, লম্বা ও মস্ত গোঁপচোরার মাঝখানে তার ওষ্ঠধর দেখলে তাকে একজন নির্দয় লোক বলেই মনে হয়। ওষ্ঠধারের ফাঁকে যে দাঁতগুলো দেখা যাচ্ছে, অসাধারণ তাতে তীক্ষ্ণতা। রাজা কাল যখন আমার কাছে এসে দাঁড়িয়েছিলেন তখনই আমি আরও দুটো আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছিলাম। তার দুই হাতের তালুর মাঝখানে আছে এক গোছা চুল, এবং তার আঙুলের নখগুলো যেন অস্বাভাবিক ধারালো। কেবল তাই নয়, আমার নাকেও এমন একটা বিশ্রী ঘ্রাণ এসেছিল, আর একটু হলেই আমি বমি করে ফেলতাম। যদিও সেটা অসম্ভব, তবুও আমার মনে হয়েছিল আমি যেন কোনো গলিত মাংসের দুর্গন্ধ পাচ্ছি। আমার মুখের ভাব দেখে রাজা তখনই তাড়াতাড়ি দূরে সরে গিয়েছিলেন। চা পান করতে করতে রাজার কাছে আমি ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের সেই পুরনো ও ভাঙা বাগান বাড়িটার কথা বললাম। রাজা নীরবে সমস্ত কথা শুনলেন। আমার বক্তব্য শেষ হবার পরে তিনি খুশি মুখে বললেন, ধন্যবাদ বিনয়বাবু, ধন্যবাদ। আমি ঠিক যেরকম বাড়ি আর জমি চাই, আপনি আজ তারই সন্ধান দিলেন। দেখুন, আমি সেকেলে মানুষ, তার উপরে শহরের বিলাসিতা আর আধুনিকতা ছেড়ে আমি বনের ভিতরে সাদাসিধে জীবনযাপন করতে চাই। আমার এই বিশাল ঘর দেখছেন? কতকাল আগে আমার পূর্বপুরুষরা এই প্রকাণ্ড অট্টালিকা আর এই গড় তৈরি করে গিয়েছেন। কত যুদ্ধ বিগ্রহের স্মৃতি এই বিশাল ঘরের প্রত্যেক পাথরের গায়ে মাখানো আছে। অতীতের কত ঐশ্বর্য আগে এক অপূর্ব করে রেখেছিল, আজ আমরা সেসব কল্পনাতেও আনতে পারবো না। আজ আমাদের সেই গর্ব, ঐশ্বর্য আর সমৃদ্ধি নেই বটে, কিন্তু আজও আমার দেহের ভিতরে ধমনীতে ধমনীতে রক্তধারার সঙ্গে জীবন্ত হয়ে আছে আমাদের সেই প্রাচীন বংশগৌরব। সেই জন্যেই এই ভাঙা আর পুরনো বিশালগড়কে আজও আমি ভুলতে পারিনি। আর এইখানে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে যে পরম আধুনিক প্রকাণ্ড কোনো রাজপ্রাসাদ পেলেও তার ভিতরে গিয়ে বাস করবার প্রবৃত্তি আমার হবে না। তাই একেলে শহর কলকাতাতে গিয়েও কোনো অট্টালিকায় বাস করবার ইচ্ছা আমার নেই। বংশে আমি প্রাচীন, মনে আমি প্রাচীন, আর বয়সও আমি প্রাচীন। তাই তো আমি কিনতে চেয়েছি প্রাচীন কোনো বাগান বাড়ি। সুতরাং আমার এই অদ্ভুত রুচি দেখে আপনারা কেউ বিস্মিত হবেন না, এমন আশা আমি করতে পারি। যেচে কেউ যে পুরনো বাড়ি কিনতে চায় এটা আমরা জানতাম না, কাজেই আমরাও একটু অবাক হয়েছিলাম বইকি। কিন্তু এতক্ষণ পরে আপনার কথা শুনে সে রহস্যটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু আর একটা কথা জানতে আমার ইচ্ছা হচ্ছে, আপনি বোধহয় বাঙালি নন।
না, যাতে আমরা রাজপুত। কিন্তু এত ভালো বাংলা শিখলেন কি করে? বাংলাদেশে কি কখনো থেকেছিলেন? না, কিন্তু খালি বাংলা কেন, ভারতবর্ষের আরো অনেক দেশের ভাষাই আমি জানি। ওপাশের ঘরে আমার লাইব্রেরিতে গেলে দেখবেন সেখানে অন্তত 1002 বাংলা বই আছে। বাংলাদেশ সম্বন্ধে আমার যা অভিজ্ঞতা, আমি ওই সব বই পড়িয়ে অর্জন করেছি। এমনকি আপনাদের কলকাতায় কোথায় কোন রাস্তা আছে আর কোন কোন রাস্তায় কে কে বিখ্যাত ব্যক্তি বাস করেন, সে খবরও আমার নখদর্পণে। বই পড়তে আমিও বড় ভালোবাসি। পড়বার ইচ্ছা হলে আমি কি আপনার লাইব্রেরিতে যেতে পারি? নিশ্চয় নিশ্চয়, এই বিশালগড়ের যেখানে খুশি আপনি যেতে পারেন, কিন্তু দরজা যেখানে বন্ধ দেখবেন সেখানে কোনোদিন ঢোকবার চেষ্টা না করলেই আমি খুশি হব। কারণ এই বিশালগড় আপনাদের কলকাতা শহরের কোনো অট্টালিকা নয়। এখানে এমন অনেক কিছুই আছে যার অর্থ আপনি বুঝতে পারবেন না। সেই জন্যই আগে থাকতেই আপনাকে সাবধান করে দেওয়া উচিত মনে করেছি। হঠাৎ আমার মনে পড়ল কালকের রাত্রের রহস্যময় ঘটনাগুলোর কথা। তাই নিয়ে রাজার কাছে আমি কোনো কোনো প্রশ্ন তুললাম। তিনি কোনো প্রশ্নের জবাব দিলে কখনো নিরুত্তর হয়ে রইলেন। যখন তার কাছে সেই নীল আলোর প্রসঙ্গ তুললাম, তিনি বললেন, আপনি তো শুনেছেন এখানকার লোকেরা বিশ্বাস করে যে কোনো কোনো নির্দিষ্ট রাত্রে, যেমন অমাবস্যা শনিবারের রাত্রে, এই অঞ্চলের গভীর অরণ্যে প্রেতাত্মাদের আবির্ভাব হয়। সেই সময় যেখানে দেখা যায় নীল রঙের একটা অদ্ভুত আলো, সেইখানে মাটি খুঁড়লে পাওয়া যায় গুপ্তধন। আমার কর্মচারী বোধহয় গুপ্তধনের লোভেই সেই নীল আলোর কাছে দাঁড়িয়েছিল, সেই নীল আলোর কাছে গিয়েছিল। আমার চা খাওয়া শেষ হলো। রাজা উঠে দাঁড়ালেন। বিনয়বাবু, আপনাদের অফিসে আমি এখনই খবর পাঠিয়ে দিচ্ছি যে ব্যারাকপুরের ট্রাঙ্ক রোডের বাগান বাড়ি আমার পছন্দ হয়েছে। আপনি কলকাতায় যাবার আগেই আমি এখান থেকেই ও বাড়িখানা কেনবার জন্য আমার একজন প্রতিনিধি কলকাতায় পাঠিয়ে দিচ্ছি। এই বলে তিনি ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলেন। দাড়ি কামাবার আয়নাখানা বের করে টেবিলের উপর রেখে এক মনে দাড়ির উপরে ঘুর চালনা করছি। হঠাৎ পিছন থেকে আমার কাঁধের উপরে একখানা হাত রেখে বললে, অসুবিধা হচ্ছে না তো? এই সম্ভাষণের জন্য আমি প্রস্তুত ছিলাম না। চমকে উঠতে খুর লেগে আমার চিবুকটা কেটে গেল। ফিরে দেখে আমার পিছনে রাজা বাহাদুর। বিস্মিত হলাম, কারণ আয়না দিয়ে আমার পিছন দিকের দরজার কাজটা দেখা যাচ্ছিল বেশ স্পষ্ট। অথচ রাজা যে কখনো ঘরের ভিতরে এসে ঢুকেছেন তা আমি একটুও দেখতে পাইনি। সন্দেহ দূর করবার জন্য আর একবার আয়নার দিকে ফিরে ভালো করে তাকিয়ে দেখলাম। কিন্তু কি আশ্চর্য, রাজা দাঁড়িয়ে রয়েছেন আমার ঠিক পেছনে, অথচ আয়নার মধ্যে তার মূর্তির ছায়া নেই। এ কি অসম্ভব ব্যাপার! এদেশে এসে পর্যন্ত যেসব অভাবিত কথা শুনেছি, সেসব অপার্থিব দৃশ্য দর্শন করছি, আর কোনোটারই অর্থ আমি বুঝতে পারিনি। আজ এখনই যা দেখলাম তাও কি সেই রকম কোনো আজগুবি ব্যাপার? মানুষ আছে, আয়নায় মানুষের ছায়া নেই। কিন্তু এসব নিয়ে মাথা ঘামাতে পারলাম না, কারণ আমার চিবুক থেকে রক্ত ঝরে পড়ছে। স্টিকিং প্লাস্টার বের করার জন্য সুটকেসটার দিকে এগোচ্ছি, এমন সময় রাজাও আমার চিবুকের অবস্থাটা দেখতে পারলেন। পর মুহূর্তেই তার মুখের ভাব বদলে গেল অসম্ভব রূপে। মনে হলো আমার সামনে দেখছি যেন একটা রক্তলোভী হিংস্র জন্তুর ভয়াবহ রূপ। তার মধ্যে নেই কিছুমাত্র মানবতার চিহ্ন। রাজা আচম্বিতে বাঘের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে 2 হাতে চেপে ধরলেন আমার কাঁধ। তার বিকৃত মুখখানে এগিয়ে এলো আমার মুখের কাছে, এবং তারপরেই তার চোখ পড়ল আমার গলায় ঝোলানো কবচখানার দিকে। দেখতে দেখতে তার মুখখানা আবার শান্ত হয়ে এলো।
অনেকটা প্রকৃতিস্থ হয়ে তিনি বললেন, বিনয়বাবু, সাবধানে থাকবে। আমার বাড়িতে রক্তপাত করা নিরাপদ নয়। আমি হতভম্ব হয়ে গেলাম। কি যে হলো আর কেন হলো তার কোনো হদিশই খুঁজে পেলাম না। পরে মনের ভেতর জাগতে লাগলো অদ্ভুত তিনটে প্রশ্ন। আয়নায় রাজার ছায়া পড়ল না কেন? আমার চিবুকের রক্ত দেখে রাজার মুখের ভাব অমন ভয়ঙ্কর হয়ে উঠল কেন? আর আয়না দেখে তার অতটা রাগেরই বা কারণ কি? আমি বন্দী। হ্যাঁ, এই বিষয়ে আর কোনো সন্দেহই নেই। আজকে জানতে পেরেছি এই ভয়াবহ সত্যি কথাটা। কেমন খেয়াল হলো, দোতলা থেকে নেমে প্রকাণ্ড সদর দরজাটার কাছে গেলাম। ইচ্ছা ছিল একবার বাইরে বেরিয়ে চারিদিকটা ঘুরে আসি, কিন্তু দরজার পাল্লাটা টানতে গিয়ে দেখি বাইরে থেকে সেটা বন্ধ। তখন ভিতরে ফিরে এসে একতলার চারদিকে ঘুরতে লাগলাম। বাইরে বেরোবার যদি আর কোনো দরজা না থাকে, লম্বায় চওড়ায় প্রায় 200 ফুট ব্যাপী প্রকাণ্ড চতুষ্কোণ উঠোন, তার চারিধারে প্রশান্ত দরদালা এবং তারপর সারি সারি ঘরের পর ঘর, কিন্তু প্রত্যেক ঘরের দরজাতেই বড় বড় তালা ঝুলছে এবং কোনো দিকেই কোনো জনপ্রাণীর সাড়া নেই। সেখানকার অখণ্ড স্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে মনে হলো আমি যেন কোনো অভিশপ্ত পরিত্যক্ত হানাবাড়ির ভেতর এসে পড়েছি। প্রাঙ্গণের ভেতরেই আর একটা পথ এবং সেই পথের শেষেও একটা বন্ধ দরজা। খুব সম্ভব এটা হচ্ছে এ মহল থেকে অন্য মহলে যাবার পথ, কারণ সে যুগে রাজাদের প্রাসাদে কোনো ধনী ব্যক্তির অট্টালিকায় 4-4টির কম মহল থাকতো না। এখানকার অন্য মহলে কি আছে তা জানবার কোনো উপায় নেই, কেননা ওদিকে যাবার যে একটি মাত্র দ্বার, তাও উপাস থেকে বন্ধ করে রাখা হয়েছে। আবার উপরে লাইব্রেরির ঘরে ফিরে এল। এমনভাবে নিজেকে বন্দি বুঝে মনটা বড়ই খারাপ হয়ে গেল। 2-3টে বই নিয়ে নাড়াচাড়া করলাম, পড়তে ভালো লাগলো না। উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। নিচেই দেখা যাচ্ছে বিশাল গড়ের বিস্তৃত উঠান। একসময় এই উঠানের সমস্তটাই যে পাথর দিয়ে বাঁধানো ছিল সেটা দেখলেই বোঝা যায়, কিন্তু এখন অধিকাংশ প্রস্তরখণ্ডই স্থানচ্যুত বা চূর্ণ বিচূর্ণ হয়ে এদিক ওদিকে ছড়িয়ে পড়ে আছে। সেই সব শৈবাল চিত্রিত শিলাখণ্ড দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে তাদের উপর বয়ে গেছে বহু শতাব্দীর ঝড় ও বৃষ্টি। উঠোনের যেসব জায়গায় পাথর সরে গিয়েছে সেই সব জায়গা থেকে লতাগুল্ম ঝোপঝাড় বেরিয়ে এসেছে। উঠোনের পরে বিশালগড়ের সুউচ্চ সুদীর্ঘ প্রস্তর প্রাচীর, ভূমিতল থেকে তার উচ্চতা 50 ফুটের কম নয়। এই প্রাচীর টপকে কোনো মানুষের পক্ষেই ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে আসা সম্ভব নয়। প্রাচীরের ওপাশে দেখা যাচ্ছে পাহাড়ের পর পাহাড়, কোথাও বা সুদূর বনের সুনীল রেখা, তার উপরে নত হয়ে পড়েছে সূর্যের অস্তরাগ রেখার বিচিত্র নীলাকাশ। বাইরে থেকে ভেসে আসছে স্বাধীন বিহঙ্গদের কলকাকলি। তাদের সেই মুক্ত প্রাণের সঙ্গীত শুনে আমার প্রাণে জাগল দীর্ঘশ্বাস। স্বাধীন, তারা স্বাধীন, কিন্তু আমি বন্দী। নিজের সদর দরজা খোলার শব্দ পেলাম। গবাক্ষ দিয়ে হেঁটে গিয়ে দেখি রাজা বাড়ির ভিতরে ঢুকছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। 6-7 মিনিট কেটে গেল, রাজা তবু আমার কাছে এলেন না। কৌতূহলী হয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে পড়লাম। দেখলাম আমার শোবার ঘরের দরজাটা আধখানা খোলা রয়েছে। আলতো পায়ে এগিয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে সবিস্ময়ে দেখলাম রাজা আমার জন্য সহস্তে বিছানা তৈরি করছে। নিঃশব্দে আবার ফিরে এলাম লাইব্রেরি ঘরে। তাহলে আমি যা মনে সন্দেহ করেছিলাম তা মিথ্যে নয়। এই বিশাল অট্টালিকায় রাজা একাকী বাস করেন, এমনকি আমার জন্য আহার্য আর শয্যা পর্যন্ত তাকেই প্রস্তুত করতে হয়। এখানে যখন রাজা আর আমি ছাড়া তৃতীয় ব্যক্তির অস্তিত্ব নেই,
তখন টোঙার যে চালক সরাই থেকে আমাকে নিয়ে এসেছিল সেও রাজা ছাড়া আর কেউ নয়। এতক্ষণ পরে আমার মনে পড়ল অন্ধকারে আমি টোঙা চালকের মুখ একবারও দেখিনি। নিশ্চয়ই রাজা ইচ্ছে করেই এই উপায় নিয়েছিল। দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে গেল আমার মন। সেই ভয়াবহ টোঙা চালক, যার দেহ ভেদ করে ওপাশের আলো দেখা যায়, যার একটি মাত্র নীরব ইঙ্গিতে ক্ষুদিত নেকড়ে বাঘের দল শিকার ছেড়ে অদৃশ্য হয়ে যায়, যা দুই বাহুতে রয়েছে ভীমের মতো অসাধারণ শক্তি। সরাইখানায় যা শুনেছিলাম, আবার সেই সব কথা একে একে মনে পড়তে লাগলো। তারা সকলেই এক বাক্যে আমাকে এখানে আসতে মানা করেছিল। অনেকে শরীরী প্রেতের কথা বলে আমাকে ভয় দেখাতেও ছাড়েনি। আর সেই পুত্রহারা বৃদ্ধা যে রক্ষা কবচ ঝুলিয়ে দিয়েছিল আমার কণ্ঠদেশে, তার কথা ভেবে আমার সমস্ত অন্তর কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে উঠল। আমার অবিশ্বাসী মন তখন এই কবচের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে পারেনি, কিন্তু এখন আমার অবিশ্বাসী মন তখন এই কবচের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে পারেনি, কিন্তু এখন এই কবচখানা যে আমার গলায় ঝুলছে, এটা ভেবেও আমি অনেকটা আশ্বস্ত হতে পারলাম। এরপর আমার কি করা উচিত? আমার প্রথম কর্তব্য হচ্ছে রাজাকে জানতে না দেওয়া যে আমি তার কোনো গুপ্ত কথা আবিষ্কার করে ফেলেছি। রাজা যে ইচ্ছা করেই আমাকে এখানে বন্দি করে রাখতে চান, এটা বেশ ভালোই বুঝতে পারছি, কিন্তু নিজেকে আমি যে বন্দি বলে জেনেছি, এই ভাবটা কিছুতেই তার কাছে প্রকাশ করলে হবে না। আমার দ্বিতীয় কর্তব্য হচ্ছে সর্বদাই দৃষ্টিকে সজাগ রাখা এবং রাজা কি করছেন না করছেন পদে পদে সেইগুলোকে লক্ষ্য রাখা। জনশূন্য বিশাল গড়ে আমি বন্দি। এখন একমাত্র নিজের বুদ্ধি ব্যবহার করা ছাড়া আমার মুক্তি লাভের কোনো উপায় নেই। রাজা এই ঘরে এসে প্রবেশ করলেন। তার পরনে সেই ঘন কালো পরিচ্ছদ। আজ নতুন চোখে তার দিকে তাকিয়ে দেখলাম, রাজার বর্ণগৌর বটে, কিন্তু তার হাত ও মুখের শুভ্রতার ভিতরে রক্তের আভার কোনো রকম আভাস নেই। বহুক্ষণ মৃত মানুষের মতো তার বর্ণ হচ্ছে পাণ্ডু। কালো পোশাকের ভেতরে সেই পাণ্ডুরতা আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। রাজা এসেই বললে, বিনয়বাবু, আপনাদের ব্যারাকপুরের ট্রাঙ্ক রোডের সেই বাড়িখানা কেনবার জন্য আমার প্রতিনিধি আজকেই কলকাতায় যাত্রা করেছে। রাজা বাহাদুর, তাহলে আমার কর্তব্য তো শেষ হয়েছে। আমিও তো এখন অনায়াসেই কলকাতা চলে যেতে পারি। এত শীঘ্র? আমি স্বাধীন নই, অপরের কর্মচারী মাত্র। বলে এসেছি ৩-৪ দিনের বেশি এখানে থাকবো না। যথাসময় কলকাতায় না ফিরলে আমার উপরওয়ালা অসন্তুষ্ট হতে পারে। না না বিনয়বাবু, তা হতেই পারে না। আপনাকে আমার ভালো লেগেছে, এত শীঘ্র আপনাকে ছাড়া হবে না। আরো কিছুদিন আমার আতিথ্য স্বীকার করতেই হবে। বেশ, তাহলে আর উপায় কি? আর একটা কথা আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দিই। আপনাকে যে কটি ঘর ব্যবহার করতে দিয়েছি, তাছাড়া আর কোনো ঘরেই আপনি যেন ঢোকবার চেষ্টা না করেন। এই প্রাসাদ হচ্ছে অনেক কালের পুরনো। এর মধ্যে সঞ্চিত হয়ে আছে বহুকালের বহু প্রাচীন স্মৃতি। অনেক স্মৃতি সুখের নয়, তারা আনন্দ দেয় না, ভয় দেখায়। নিজের সীমা অতিক্রম করলে আপনাকে রীতিমতো বিপদগ্রস্ত হতে হবে। বলতে বলতে হঠাৎ তিনি থেমে গেলেন। উৎকর্ণ হয়ে কি যেন শুনতে লাগলেন। আমিও শুনবার চেষ্টা করলাম। জানলা দিয়ে দেখলাম বাইরের সমস্ত দৃশ্য লুপ্ত করে নেমে আসছে অন্ধ যবনিকা। চারিদিক স্তব্ধ, পাখিরাও নীরব, কিন্তু সেই স্তব্ধতা বিদীর্ণ করে দূর থেকে ভেসে আসছে এমন এক রোমাঞ্চকর ধ্বনি, যা হিম করে দেয় বুকের রক্ত। তা হচ্ছে একদল নেকড়ে বাঘের গর্জন। রাজার দুই চক্ষু যেন জ্বলে উঠল উৎকট আনন্দে। ধীরে ধীরে তিনি বললেন,
শুনুন, 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 রাত্রির সন্তানদের কণ্ঠস্বর শুনুন। আহা, তারা রচনা করছে কি মধুর সঙ্গীত। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম, কোনো কথাই বলতে পারলাম না। ও, বুঝেছি, আপনারা হচ্ছেন শহুরে জীব। শিকারীর বন্য আনন্দ অনুভব করার শক্তি আপনাদের নেই। আমি যেন তলিয়ে গেলাম নিশ্চয় সাগর, হৃদয় পূর্ণ হয়ে গেল সন্দেহে এবং আতঙ্কে। এমন সব অপার্থিব কথা আমি বলতে লাগলো যা বাইরে প্রকাশ করা অসম্ভব। হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন। শেষ হলো আমাদের আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায় রচিত বিশালগড়ের দুঃশাসন গল্পের প্রথম পর্ব। আজকের গল্প পাঠে আমি অর্প। বিভিন্ন চরিত্রে অভিষেক, সৈথালি, তাপস, অর্পণ এবং প্রিয়া। এই রকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলস চ্যানেলকে।